রাজশাহীতে শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তৃতা করা আমার খুব বেশি যোগ্যতা নেই, কারণ রাজশাহীতে পুরনো বিদ্যা চর্চার স্বভাব। আমি 40 বছর আগে এখানে 2 বছর ছিলাম শিক্ষক হিসাবে, কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা এখানে হাজির হয়েছি তাতে আগামী ঘটনাটা আমি বলার চেষ্টা করবো। তারপরে যদি আপনাদের নানা প্রশ্নের মধ্যে কিছু কিছু অজিজ্ঞাসিত থেকে যায় সেটা হয়তো পরে আলোচনা করা যাবে। এই যে আমরা বলছি একটা জাতীয় শিক্ষা নীতি, সেইখানে আমি দুটো বিশেষণের কথা বলেছি। আমরা গণতান্ত্রিক শিক্ষানীতি, এখন শিক্ষানীতি যদি গণতান্ত্রিক হয় তো তার আগে ন্যায়সঙ্গত কথাটা লাগানোর দরকার কি? দরকার হচ্ছে, এখন গণতন্ত্র হয়েছে সকল দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল। সকলেই বলে আমি এখন গণতান্ত্রিক, যেহেতু গণতন্ত্র এখন ফ্যাশন। সেই জন্য আমাদের বোঝা দরকার, শিক্ষা ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয় এবং ন্যায়সঙ্গত না হয়, তাহলে মানুষের যে দাবি সমতা এবং স্বাধীনতা সেটা একটু বাস্তবায়িত হতে পারবে না। সোজা কথা, শিক্ষা ব্যবস্থাকে গণতান্ত্রিক করা হচ্ছে মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠার একটা পূর্বশর্ত, তা কি না? আপনার ইউরোপের দার্শনিকদের মধ্যে একজন বিখ্যাত দার্শনিকের নাম আমরা সকলেই জানি, তার নাম হচ্ছে ফরাসি বিপ্লবের অগ্রদূত জন জ্যাক রুসো। তিনি একটা বই লিখেছিলেন, বইয়ের একজন শিশুর শিক্ষা ব্যবস্থা নিয়ে। সেই শিশুর নাম হচ্ছে এমিল, তার বইটার নামও এমিল। তাতে একটা উপশিরোনাম আছে, এমিল অর এডুকেশন, মানে এমিল অথবা শিক্ষা। দেখিয়েছেন একজন মানুষকে কি করে তার স্বাধীনতার জন্য শিক্ষা দিতে হয়, সেটা নিয়ে গোটা বইটি। এটা তো ছোটোখাটো বই না, প্রায় 400-500 পৃষ্ঠার বড় বই। তা আমিও বলবো, শিক্ষাকে গণতান্ত্রিক করতে হলে আমাদের যে কথাগুলো প্রথমেই রাখতে হবে, বর্তমানে আমরা যে যুগে বাস করি আমাদের দেশে শিক্ষা আমাদের সংবিধানে দেওয়া শুধু নয়, সারা পৃথিবীতে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। আলোচনার সূত্রপাত এখানে কতটুকু শিক্ষা গণতান্ত্রিক অধিকার। সকলে বলে এডুকেশন ইজ এ রাইট, ইন্টারন্যাশনালি রেকগনাইজড রাইট। জাতিসংঘে আছে, নানা রকমের দলিলপত্রে আছে। শিক্ষার মধ্যে বৈষম্য করা যাবে না, ইউনেস্কোর দলিল আছে 1960 সনে। জাতিসংঘের যে সনদ 1948 সনে তাতে আছে। 1966 সনে জাতিসংঘের আরেকটি কোভনেন্ট আছে, সেখানে আছে। ইউনেস্কোর কনভেনশনে আছে। শিক্ষা অধিকার সার্বজনীন, কিন্তু সমস্যা হয়েছে কতটুকু শিক্ষা, এটা তারা কোথাও স্পষ্ট করেননি। এখন পৃথিবীর সব দেশেই, আমি 2-1টা আধুনিক দেশের নাম বলছি, যেমন ব্রাজিল 2006 সন থেকে, এমনকি রাশিয়ান ফেডারেশন, অনেকে বলে রাশিয়া সমাজতন্ত্র ভেঙে গিয়েছে, কিন্তু রাশিয়ান ফেডারেশন 2013 সনে আইন করেছে। চীনেও আইন করেছে যে ন্যূনতম 12 বছর স্কুলে যাওয়া, এটাই হচ্ছে ন্যূনতম শিক্ষা, এইটা অধিকার বলে গণ্য হবে। এর মানে কি, এইটুকু শিক্ষার জন্য কোনো রকমের শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক। একটা বিতর্কিত প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা বাধ্যতামূলক হবে কিনা। জাতিসংঘের দলিলে বলেছে প্রাথমিক শিক্ষা, তাদের ভাষায় এলিমেন্টারি এডুকেশন হবে বাধ্যতামূলক এবং বিনা পয়সায়। উচ্চতর শিক্ষাকে তারা নাম দিয়েছে, আমরা যেটাকে মাধ্যমিক শিক্ষা বলি, একে আমাদের দেশের উচ্চ মাধ্যমিকও তার অন্তর্ভুক্ত। ইউরোপীয়রা কাউকে ফান্ডামেন্টাল এডুকেশন বলে। চীনে পর্যন্ত এখন 12 বছরের শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনে এখনও দেখবেন তার ধনতন্ত্রে পরিবর্তনের পরেও, প্রত্যাবর্তনের পরেও, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাশুদ্ধ সব কিন্তু অবৈতনিক। কাজেই রাষ্ট্র যদি দায়িত্ব নিয়ে গোটা জাতিকে শিক্ষিত করতে হবে, কারণ গোটা জাতিকে শিক্ষিত না করতে হলে আপনি উত্তম মানব শক্তি পাবেন না, যেটা আজকালকার ভাষায় বলে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ পাবেন না। সেই কারণে শিক্ষার অধিকার সার্বজনীন করা, অর্থাৎ সকলের জন্য শিক্ষা সহজলভ্য করা। তারপরে তখন প্রশ্ন হচ্ছে শিক্ষা কীভাবে সহজলভ্য হবে। আগে আমাদের দেশের সমাজকেই দায়িত্ব নিতে হতো, এখন একটা বিবর্তন হয়েছে, সমাজের নেতৃত্ব নিয়েছে যে প্রতিষ্ঠান, তার নাম রাষ্ট্র। সুতরাং রাষ্ট্রকেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে। এটা হচ্ছে গণতন্ত্রের ন্যূনতম শর্ত, এটা কোনো সমাজতন্ত্র নয়। ন্যূনতম গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করবে যেখানে সকল শিশু বিদ্যালয়ে শুধু প্রবেশ করবে না, বিদ্যালয়ে সে শেষ করতে পারবে। এইখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি যেটা বলে, তারা একটা রিপোর্ট বের করা শুরু করেছিলেন গত শতাব্দীর 90-এর দশক থেকে, অমর্ত্য সেন মহাশয়দের
অনুপ্রেরণা, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। সেখানে বাংলাদেশ অধ্যায় যারা লিখেছিলেন তারা বলেছিলেন বাংলাদেশ এখন শতকরা 100% শিশু স্কুলে যায়, মানে স্কুলে ভর্তি হয়, কিন্তু কতজন স্কুল শেষ করে, স্কুল মানে পঞ্চম শ্রেণী শেষ করে, তারা বলে শতকরা 25 জন ঝরে যায়, ড্রপ আউট। সেই হিসেবে দেখলে যদি দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাওয়ার সময় কতজন ঝরে যায়। আমরা যদি শিক্ষাকে মৌলিক মানবাধিকারের অংশ মনে করি অথবা আমাদের দেশের সাংবিধানিক ভাষায় মৌলিক অধিকার বলি, তাহলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা শেষ করার অধিকার সকলেরই আছে এবং সেটা দায়িত্ব সমাজকে গ্রহণ করতে হবে। সমাজের পক্ষ থেকে সমাজের অর্থে যারা পরিচালিত হন সেই রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। এটা যদি না হয় তাহলে বুঝবেন আপনি সমাজ গণতান্ত্রিক হয়নি। দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা ইংরেজিতে যাকে বলে আন্ডার ফান্ডেড। জাতিসংঘের যে অঙ্গীকার 1968 সনে ইউনেস্কোর যে অঙ্গীকার, যদি কোনো দেশের নিরক্ষরতা আপনি দূর করতে চান তাহলে ন্যূনতম যে ব্যয় আপনাকে করতে হবে, ন্যূনতম মানে সবচেয়ে কম, অ্যাটলিস্ট জাতীয় উৎপাদনের শতকরা 6 ভাগ, জিডিপির শতকরা 6 ভাগ খরচ করতে হবে। আমাদের দেশে এটা কখনো 2 ভাগের একটু উপরে উঠে কখনো 2 ভাগের একটু করে না, আমরা কখনো চাই সেই দিকটুকু এখানে অধিকার কিন্তু স্বীকৃত নয়। শুধু আমাদের দেশ বলুন, আমাদের পাশে ভারত 3 ভাগের বেশি উপরে ওঠে নাই। যে সমস্ত দেশ নিরক্ষরতা দূর করতে পেরেছে, কিউবানিকার মতো দেশ, তাদের ব্যয় 10-11 ভাগ করেছে জাতীয় আয়। এইটাকে আমি বলবো আমাদের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করার আরেকটি উপায়। এখন তৃতীয় যে পথ শুরু হয়েছে গণতান্ত্রিক অধিকার পালন করার, সেটা হল যেহেতু শিক্ষার চাহিদা আছে জনগণের মধ্যে, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে, কিন্তু যেহেতু যেতে পারছে না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা মেডিকেল কলেজে পড়বে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পড়বে। সেই জন্য তার সাথে এখন নতুন একটা পদ্ধতি শুরু হয়েছে, তারা কিন্তু ভালো করে পিপিপি করে, প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখন অনেক জায়গায় প্রাইভেটের জায়গায় এখন ইংরেজি ভারতবর্ষে পাবলিক ফিলান্থ্রপিক পার্টনারশিপ, মানে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। ভারতের সুপ্রিম কোর্ট একটা রায়ও দিয়েছে যে যদি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান কোনো মুনাফাও করে সেটা আবার ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হবে, মানে লাভের উদ্দেশ্য নয়। কিন্তু বিশ্ব ব্যাংক যে নীতি গ্রহণ করেছে 90-এর দশক থেকে, সেটা পরিষ্কার বলা আছে যে শিক্ষাকে একটা পণ্য হিসেবে গণ্য করতে হবে এবং যে সমস্ত লেখাপড়ার আন্তর্জাতিক চাহিদা আছে, যে শিক্ষা মার্কেটেবল, শুধু সেই শিক্ষাই নিতে হবে। ফলে দেখা যাচ্ছে যেগুলি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করা যায় সেই ধরনের চাকরি যেখানে আমরা লোককে তৈরি করতে পারি, চাহিদা সেভাবে তৈরি হয়। এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার পালনের আরেকটা পথ, যে শিক্ষা অপরিসীম প্রাইভেট খাতে ছেড়ে দেওয়া। একটা কথা আমরা চিন্তা করতে পারি যুক্তিসঙ্গত, যদি পাবলিক প্রতিষ্ঠানে সবাইকে শিক্ষিত করা না যায়, রাষ্ট্র করতে না পারে, তাহলে প্রাইভেট যারা ম্যানেজ করবে তাদেরকে রাষ্ট্র ভর্তুকি দেবে। কিন্তু শিক্ষার জন্য ব্যয় এত বেশি হয়েছে, এখন আস্তে আস্তে শ্রেণী বিভেদটা বাড়তে শুরু করছে। ভারতেও দেখা যায়, আমাদের দেশেও দেখা যায়, পাকিস্তানেও দেখা যায় যে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনেক বেশি বেতন দিয়ে যারা পড়তে পারে, যেমন ভারতে হয়েছে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেইগুলিতে যত ছাত্র পরীক্ষা দেয়, যেমন 3 লক্ষ ছাত্র পরীক্ষা দেয়। আমি ভারতের উদাহরণ দিলে আমাদের দেশটা পরিষ্কার হবে। সেখানে প্রায় 5,500 মতো ছাত্রছাত্রী ভর্তি হতে পারে 9টা প্রতিষ্ঠানে। যে এই বিপুল পরিমাণ বাকি ছাত্রছাত্রী যাবে কোথায়? তারা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ে এবং প্রাইভেট প্রতিষ্ঠানের মান যেহেতু রেগুলেশন দ্বারা পরিচালিত হয় না, কিছুটা কম হয়, তাহলে তাদের মান পড়তে থাকে। এভাবে গোটা জাতির শিক্ষা ব্যবস্থার মান কমতে থাকে। নিয়ম হচ্ছে কুসংবাদ বাতাসের আগে ধায়। খারাপ প্রতিষ্ঠান আপনার ভালো প্রতিষ্ঠানকেও খারাপ করে তোলে, ভালো প্রতিষ্ঠান কিন্তু বলে খারাপ প্রতিষ্ঠানকে ভালো করে তোলে না। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। যদি এটা আমরা জানি তাহলে আমাদের কী ব্যবস্থা নিতে হবে? সোজা কথা, এই ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। তৃতীয় ক্ষেত্রে বলি, শিক্ষার উচ্চশিক্ষার ক্ষেত্রে সমাজে নানা ধরনের বিভাজন আছে। এখন আমরা মনে করি শুধুমাত্র মেধার ভিত্তিতে, এই যে গত আন্দোলন হলো ছাত্রদের, এখানে কথা মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, সেটা তো আগেই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মেধার ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাই, কিন্তু মেধা জিনিসটা কীভাবে নির্ধারিত হয়? এখানে কতগুলি মানব স্বভাবের পরিপন্থী কথা আছে। আমরা কিছু শিশুকে বলি এই শিশু শিখতে পারে না আর এই শিশু মেধাবী, কিন্তু আপনি যদি একটু সত্যিকারের চিন্তা করে দেখেন, সকল মানব শিশুই শিখতে পারে। যদি কেউ শারীরিকভাবে মানসিকভাবে বিকলাঙ্গ না হয়, সকল শিশুরই শেখার ক্ষমতা আছে।
কিন্তু এই তথ্য সঠিক কিনা, কিছু শিশু মেধাবী সুতরাং তাকে আমরা স্কুলে পড়তে দেবো, আর যারা মেধাবী নয় তাকে আমি নন ফর্মাল এডুকেশন দিয়ে ঠোঙা বানাতে পাঠিয়ে দেবো, এটা কিন্তু ন্যায়সঙ্গতও নয়, এটা অধিকারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, শিক্ষা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার। তখন আমাদের বলতে হয় কতটুকু শিক্ষা অধিকার। আমি আপনাদের উদাহরণ দিলাম চীনে, রাশিয়ায়, দক্ষিণ আফ্রিকায়, ব্রাজিলে, যেগুলি ব্রিক্স কান্ট্রি এখন ধরেন, আমি বড় বড় দেশগুলির কথা বলছি না, সবগুলিতে এখন বলা হয়েছে, এগুলি ইউরোপের দেশগুলিতে আমেরিকা আগে থেকে আছে, 12 বছর পর্যন্ত স্কুলে থাকবে শিশু, অথবা 18 বছর বয়স পর্যন্ত থাকবে, এইটুকু শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হতে হবে। রাশিয়া প্রভৃতি দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলতে গেলে বিনা পয়সায়, অথবা তার দাম এত কম যে এদেরকে বিনা পয়সায় বলা যায়। আমাদের দেশে এখন নতুন যে ব্যাধি শুরু হয়েছে বিশ্বব্যাংকের নির্দেশনায়, IMF-এর নির্দেশনায়, সেটা হচ্ছে শিক্ষাকে আপনার একটা পণ্য হিসেবে বিবেচনা করতে হবে। তদুপরি লেখাপড়ার আসল যে উদ্দেশ্য, আমরা যাকে একাডেমিক ফ্রিডম বলতাম, সেটাকে কীভাবে কাটা হচ্ছে, এখন বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন জায়গা যেখানে যেই চিন্তা বাজারে বিক্রয় করা যায়, মার্কেটেবল থট, সেটাই তৈরি করতে হবে। এমনকি বিজ্ঞানের নামে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই দিকে আমি সেই কথা একটু বলবো। আমাদের যে সমস্ত বিজ্ঞানীদেরকে আমরা সম্মান করি, বহু বিজ্ঞানী আছে জার্মানিতে, ইউরোপে, যারা অ্যাটম বোমা তার তৈরি করার জন্য তৎপর হয়েছিলেন, যারা এখনও যে বর্ণবাদী তত্ত্ব, সেইটাও বিজ্ঞানের নামেই পৃথিবীতে চলেছে। কাজে বিজ্ঞান যে আমাদের যে কারিকুলামে আপনারা পড়ান, সেখানে দেখবেন বিজ্ঞানের ইতিহাস বিজ্ঞান শিক্ষার অঙ্গ। কিন্তু সেটা বাদ দিয়ে বিজ্ঞানকে যখন আমরা একটা বলে নিরপেক্ষ বিষয় হিসেবে পাঠ করাই, বিজ্ঞানের প্রয়োগ কিন্তু নিরপেক্ষ নয়। সেই জন্য আমাদের কারিকুলামের প্রশ্নটাও আসবে। আমি অতি সংক্ষেপে বললাম, শিক্ষা ব্যবস্থার যে 3টা বড় ভাগ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং শেষ পর্যায়ের শিক্ষা, টারশিয়ারি এডুকেশন, এখানে বললাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে আমরা যে নিয়ম নীতিগুলো চালু রেখেছি সেটা হচ্ছে মেধাভিত্তিক, কিন্তু অন্য ক্ষেত্রে কোথাও কিন্তু মেধার প্রশ্ন তোলা হয়নি। এমনকি কারিগরি এবং পেশাগত শিক্ষার ক্ষেত্রেও জাতিসংঘের 1948 সনে গৃহীত মূলনীতি, তাতে কিন্তু কোনো মেধার প্রশ্ন তোলা হয় নাই। কি জন্য? যে পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষেরই একটি কাজ করার অধিকার আছে। তাহলে পার্থক্যটা কি? শিক্ষার্থীর পছন্দ অপছন্দ, শিক্ষার্থী সব বিষয়ে আমি সমান পারদর্শী হব না, সব বিষয়ে আমার সমান পছন্দ থাকবে না। সেই জন্য এক বিষয় থেকে আরেক বিষয়ান্তরে যাওয়া, ধরুন উদাহরণস্বরূপ আপনি প্রফেসর নকিবের মতো পদার্থবিজ্ঞানী, কিন্তু ধরেন আপনার একটু মাঝে মাঝে বীণা বাদন করতে ইচ্ছা করে, এটা কি আপনি পারবেন? মনে থেকে আপনাকে জীবনে একটি পেশাতে আমি দিলাম, উনি হাতে যদি পিয়ানো বাজান বা হাতে যদি গিটার নেন, লোকে হাসাহাসি করবে, এটা যেন না হয়। মানুষের কর্মক্ষেত্র একাধিক হতে পারে, এইটা হচ্ছে মানুষ হিসেবে বিকশিত হওয়ার স্বাধীনতা। বর্তমানে যেভাবে সারা পৃথিবীতে শিক্ষা বিকশিত হচ্ছে, এখানে আমাদের ব্যক্তির যে পছন্দের স্বাধীনতা কমে যাচ্ছে, তার অন্যতম কুফল কি? শিক্ষা আনন্দদায়ক হচ্ছে না। কাজে এই সমস্ত কথা যদি আমরা একসাথে চিন্তা করি, আমি বলবো তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে পুনর্গঠন করতে হবে। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি সম্পর্কে কতগুলি মোদ্দা কথা বললাম। বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অন্তত সর্বজনীন নয়। আপনারা সকলে জানেন, এখনকার সরকারি হিসাবেও দেশের প্রায় 4 ভাগের 1 ভাগ মানুষ নিরক্ষর, আর যাদেরকে স্বাক্ষর বলা হচ্ছে তারাও কার্যত নিরক্ষর, এর বিশাল অংশ। একটা উদাহরণ দিই, 2019 সনে ভারতে একটা শিক্ষা কমিশন রিপোর্ট বের হয়েছে, এই নরেন্দ্র মোদীর আমলেই। তো শিক্ষা কমিশনের রিপোর্টটা ছাপা হয়েছে ইংরেজি ভাষায় এবং তার অনুবাদ হয়েছে একমাত্র হিন্দি ভাষায়। তো ভারতে আরও যে 22টি ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাদের ভাষায় এটা অনুবাদ করা হয়নি। তখন সর্বভারতীয় শিক্ষা অধিকার কমিটি বলে, অল ইন্ডিয়া ফেডারেশন ফর রাইট টু এডুকেশন, সেই সংগঠনের তরফ থেকে বলা হয়েছে এটা অন্য 22 ভাষা অনুবাদ না করলে তো আমাদের অধিকার লঙ্ঘন করা হবে, মানে সংবিধান কর্তৃক প্রদত্ত অধিকার লঙ্ঘন করা হবে। তখন জবাবে কমিশন কি বলেছে, এটা খুব মজার ব্যাপার, যে বলা হচ্ছে ভারতের শতকরা 15 জন লোক ইংরেজিতে স্বাক্ষর, কিন্তু ওরা আর্গুমেন্ট করে বলছে কি স্বাক্ষর মানে কি শতকরা 15 জন নয়, 10 জন লোক ইংরেজি পড়তে পারে, কিন্তু ইংরেজিতে প্রকৃতপক্ষে কথা বলতে পারে এমন লোক শতকরা 1 জন হবে না। অথচ ভারতের নানা অঞ্চলের লোকজনকে একত্রিত করার একমাত্র মাধ্যম হচ্ছে ইংরেজি। এটা হচ্ছে ভারতীয় স্বাধীনতার সবচেয়ে বড় ব্যঙ্গোক্তি। তখন তারা বলছে তাদের ভারতে একটি ভাষা হবে, সেটা হচ্ছে হিন্দি। এই জন্য তারাও রিপোর্ট হিন্দিতে অনুবাদ করেছেন। এখন আপনারা বলেন সমাধান কি? দক্ষিণ ভারতের লোকেরা বলে যে কি আমরা বরং ইংরেজিতে পড়ব কিন্তু হিন্দি পড়ব না।
ভারতে একটি ভাষা নেই। বাংলাদেশে কিন্তু একটা আমাদের অদ্ভুত সুবিধা আছে, বাংলাদেশে অনেকগুলো জাতি আছেন, আমাদের দেশে তাদেরকে আদিবাসী বলতে দেওয়া হতো না। ভারতে জাতিগুলিকে ভাগ করেছে হবে, হিন্দুদের মধ্যে যারা সবচেয়ে নিম্ন বর্ণের তাদের করে নাম দিয়েছে শিডিউলড কাস্ট। আর ভারতীয় পরিভাষায়, জনগণের পরিভাষায়, সংবাদপত্রের পরিভাষায় তারা দলিত, কিন্তু সরকারি পরিসংখ্যানের বইতে লেখে শিডিউল কাস্ট, এসসি। আর যাদেরকে আদিবাসী বলা হয় সাধারণ মানুষের পরিভাষায়, সরকারি ভাষায় তাদেরকে বলে শিডিউল ট্রাইব, এসটি। তারপরে আরও কিছু লোক আছে যারা নিজেদের বলে ব্যাকওয়ার্ড কাস্টের সাথে যোগ হতে চায়, উত্তরপ্রদেশে আছে ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট বলে। এরাও শিক্ষাক্ষেত্রে সুবিধার জন্যে, রিজার্ভেশনের জন্য সবাই লড়াই করছে। কিন্তু শিডিউল ট্রাইব যাদের বলা হয় তারা কিন্তু উত্তর পূর্ব ভারতে তারা মেজরিটি। নাগাল্যান্ড, মিজোরাম, ওদেরকে তোরা ট্রাইবে মনে করে। মানে ভারত একটা মহাদেশ, এখানে এই সমস্যা আছে। আমি ভারতের উদাহরণ দিচ্ছি এই কারণে যে অনেকে মনে করে থাকেন শিক্ষাক্ষেত্রে আমরা পূর্ব বাংলায়, এখনকার বাংলাদেশে পিছিয়ে আছে, তার কারণ 23 বছরের পাকিস্তানি শাসন। পাকিস্তানি শাসন কি ভারতে ছিল? তাহলে ভারত এত পিছিয়ে কেন? ভারতে আজকের গণনায় 30 কোটি লোক দুবেলা না খেয়ে থাকে, তাদের ভাষায় বিলো দি পভার্টি লাইন। 300 মিলিয়ন মানে 30 কোটি লোক। ভারত একটা অনেক বেশি লোকের দেশ, সেখানে যদি 30 কোটি লোক, মানে বাংলাদেশের মোট জনসংখ্যার 1.5 গুণ ভারতে আজ রাতে না খেয়ে থাকবে। না খেয়ে থাকবে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে মিল খায় হলে, সেটা নাকি 1800 কিলো ক্যালোরি, যেটা আপনাদের গড়ে দরকার মিনিমাম 2200 কিলো ক্যালোরি। তাহলে বুঝতে পারেন আমাদের কি অবস্থা। তো সেই জন্য বলি, শিক্ষায় যদি আপনি সত্যিকারের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চান, আপনাকে স্বাস্থ্যের কথাও ভাবতে হবে, খাদ্যের কথাও ভাবতে হবে। একজন ছাত্রকে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট পর্যায় পর্যন্ত যদি তাকে দুবেলা আপনি পরিপূর্ণ যেটুকু প্রয়োজন সেই পুষ্টিও দিতে না পারেন, তাহলে তার কাছ থেকে আপনি উন্নত মানের লেখাপড়া আশা করবেন কীভাবে? কাজে আমি বলছি যে শিক্ষা যখন অধিকার বলবো আমরা, তখন তার স্বাস্থ্যকে তার অন্তর্ভুক্ত করতেই হবে। অর্থাৎ স্বাস্থ্যের সাথে তার এখন আরেকটা কথা বলতে হবে, মানসম্পন্ন শিক্ষা দরকার। এখন প্রাইভেটাইজেশনের বিরোধিতা যারা করছেন তারা বলছেন কি এর প্রধান ত্রুটি কী? শিক্ষার মান নেমে যাচ্ছে। সেগুলি অনেক ক্ষেত্রে শুধুমাত্র সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, কারণ তাতে কোনো রেগুলেশন নেই। নাম কাওয়াস্তে রেগুলেশন সব জায়গায় আছে। তাহলে এইটাও মানুষের অধিকার হরণের একটি পন্থা। এই জন্য আমি যে কথাটা বলেছিলাম, আমাদের জাতীয় শিক্ষানীতি বলে অনেকগুলো নীতি প্রণীত হয়েছে, কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয় নাই। এই ঘটনা কিন্তু ভারতেও ঘটেছে। ভারতে 1968 সনে প্রথম শিক্ষা কমিশনের রিপোর্ট বের হয়, এটাকে কোঠারি কমিশন বলে। তারপরে অনেকগুলো কমিশন হয়েছে ভারতে, অন্তপক্ষে 3টা বড় বড় কমিশন হয়েছে, এখন 4টা কমিশনের কাজ চলছে। সব জায়গাতেই কিন্তু এই বৈষম্য কিন্তু কার্যকর আছে। সেখানে আপার কাস্ট, হিন্দু, মেল পপুলেশনের যে সুবিধা, নারীদেরও সে সুবিধা নাই। এমন প্রাচীন ভারতের শিক্ষানীতির প্রশংসা অনেকেই করেন, আমিও পিছপা হতে চাই না। কিন্তু প্রাচীন ভারতে নিম্ন বর্ণের লোকদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হতো না, এবং উচ্চ বর্ণের মেয়েদেরও পড়াশোনার সুযোগ দেওয়া হতো না। যারা মনুর শিক্ষানীতির প্রশংসা করেন তারা সেটা কিন্তু চুপ করে যান। এই ভারতে যে শিক্ষানীতির কথা আমি বললাম সেখানে সব লিখছে, কিন্তু মাঝখানের তথাকথিত মুসলিম আমলের যে 1000 বছর তার কোনো উল্লেখ নাই। এটার জন্য ভারত নয়। আমি যে এটাও কিন্তু অগণতান্ত্রিক এবং বৈষম্যমূলক। বৈষম্য কিন্তু ইতিহাস থেকে শুরু হয়। বর্তমানের দৃষ্টিতে অতীতকে আপনি কীভাবে দেখেন, সেখানে কিন্তু বৈষম্য দেখা যায়। এইসব কথা থেকে আমি বলতে চাচ্ছি, আমাদের যে জিনিসটা পড়াচ্ছি কারিকুলামে, সেখানে জাতি গঠনের যে মূল উপাদান ন্যায় বিচার, সেটা শুধুমাত্র মুখে বললে চলবে না, এটা কাজে প্রতিষ্ঠা করতে হবে। সকল শ্রেণীর লোক, সকল জেন্ডারের লোক, সকল জাতির লোক যারা আমাদের দেশে থাকেন, তারা সকলেই কি বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রস্তুতিমূলক শিক্ষা নিতে পারছে? এই জন্য আমাদের গোড়ার থেকে আমি বলবো, আমাদের শিক্ষাকে আমরা যে 3 ভাগে ভাগ করি, স্কুলের ক্ষেত্রে বলি, এখন নানার আরও বহু প্রশ্ন আছে। যেমন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে একটা বড় বড় প্রশ্ন হচ্ছে, এটা বাধ্যতামূলক হবে কিনা। বাধ্যতামূলক কথাটা আপনি তখনই বলতে পারবেন, অর্থাৎ বাধ্যতামূলকের মানে হচ্ছে যে মা বাপ শিশুকে কোনো না কোনো স্কুলে দেবে না, তাকে শাস্তির আওতায় আনা যাবে। কিন্তু সেটা করার আগে আপনি সুবিধাটা তৈরি করছেন কিনা। শিক্ষাকে অবাধ করতে হবে, মানে কোনো বাধা থাকতে পারবে না। যদি খাদ্যের বাধার জন্য আমাদের দেশেও দারিদ্র সীমার নিচে সরকারি হিসাবে শতকরা 20 জন হতদরিদ্র, সাধারণভাবে বললে শতকরা 30 জন 40 জন লোক স্বাভাবিক দারিদ্র্যের নিচে বাস করে, তো তাদেরকে আপনি শাস্তির আওতায় আনবেন কীভাবে? যতক্ষণ পর্যন্ত আপনি দারিদ্র কমিয়ে একেবারে শূন্যের কোটায় আনতে না পারছেন, ততক্ষণ পক্ষে আপনার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা যাবে না।
তাহলে আপনাকে সেই প্রস্তুতি করতে হবে। এখন এটা কত বছর হবে, আমি এই কথাটাই বলি যে কতগুলিকে আমরা বলি স্বল্পমেয়াদী। এই যে রাজনৈতিক পরিবর্তন হলো, 4 মাস আগে আমি রাজশাহীতে এসেছিলাম, আমরা এই হলটাতে আলোচনা করতে পারি নাই। আমাদের একটা ক্ষুদ্র হল দেওয়া ছিল যেখানে গরমে আমরা সেদ্ধ হয়ে গিয়েছিলাম। এটা একটা সামান্য পরিবর্তন, আমি উদাহরণের জন্য বললাম। এই স্বল্পমেয়াদী পরিবর্তন হয়েছে বলে আমরা দীর্ঘমেয়াদী পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমাদের দ্রুত বেশি আশা করলে চলবে না। শিক্ষা ব্যবস্থা হচ্ছে সমাজকে দীর্ঘমেয়াদী পরিবর্তনের একটা উপায়, এটা একটা ফ্যাক্টর। যদি আপনি ভালো মানুষ তৈরি করতে না পারেন, ভালো মানে যারা সুশিক্ষিত এবং যারা চিন্তাশীল এবং যারা জ্ঞানী এবং যারা নিবেদিত, এই ধরনের শিক্ষার্থী তৈরি করতে হলে আমাদের দুটো জিনিস করতে হবে। শিক্ষাটা সকলের কাছে প্রাপ্য করতে হবে, কিন্তু কেউ যদি লেখাপড়া করতে না চায় তাকেও সেই না করার স্বাধীনতা দিতে হবে। কিন্তু মানুষ কিছু না কিছু করে। এই জন্য জাতিসংঘের নিয়মে বলা হচ্ছে স্কুল শিক্ষা শেষের পর, মানে 12 বছর পড়াশোনার পর কে কি করবে এটা সেই ঠিক করবে। এটা তার পেশাগত শিক্ষা, এটা তার বৃত্তিগত শিক্ষা। সেইটার ক্ষেত্রে বলা হচ্ছে এটা সবার ক্ষেত্রে সহজ প্রাপ্য এবং সুলভ হতে হবে, কিন্তু তার জন্য কোনো পয়সা তাকে খরচ করতে হবে না। এইটা হচ্ছে সুলভ হওয়ার মানে। সেখানে কোনো মেধার প্রশ্ন জাতিসংঘ পর্যন্ত তোলেনি। আমি এখন মেধার প্রশ্নে আসছি। এখন আমরা প্রায় বলছি উচ্চশিক্ষার ক্ষেত্রে সীমিত করার জন্য আমরা মেধার প্রশ্নটা তুলছি। এইটাও আমি মনে করি প্রশ্ন করা তৈরি। মানব শিশু মাত্রই মেধাবী। যদি কেউ ঘোষণা করে আমি আর পড়বো না, যেহেতু আমার পড়তে চায় না, তাহলে তাকে বাধ্য করা যাবে না। কিন্তু যে পড়তে চায় তাকে তো সুযোগ দিতে হবে। আমাদের দেশে যেহেতু যত সরকারি বিশ্ববিদ্যালয় আছে, সরকারি কলেজ আছে, তার বাইরেও যেহেতু ছাত্রছাত্রীদের চাহিদা আছে, সেই জন্য একটা ব্যবসা হিসেবে এটা গড়ে উঠছে। এবং এই ব্যবসা সমাজের নিয়ন্ত্রণে আছে কিনা, অর্থাৎ একই মান অনুসরণ করছে কিনা, সেটা দেখার মতো আমাদের কোনো উপর থেকে পরিদর্শনকারী প্রতিষ্ঠান কার্যকরভাবে নেই। কাজে শিক্ষা নিয়ে আসঙ্গত হচ্ছে না। এই জন্য আমার মনে হয় আমাদের সংস্কারকে 3টা পর্যায়ে যদি আমরা দেখি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকে আমরা কীভাবে সংস্কার করব। আমি কারিকুলামের কথা একেবারেই তুলছি না, সেখানে কি পড়াবেন সেটা স্বাধীনতা আপনার উপরে ছেড়ে দিচ্ছি। এটা আমরা ঠিক করব। তাকে গণিত পড়াবেন, বাংলা পড়াবেন, না তার সাথে আরবি পড়াবেন, না ইংরেজি পড়াবেন, সেই প্রশ্নগুলো স্বতন্ত্রভাবে আলোচনা করতে হবে আমাদের। আপাতত বলছি যারা স্কুলে যাওয়ার বয়সী, এমনকি আমি আগের কথাটা না বললে এটাও আপনারা বলতে হবে, যে সমস্ত শিশুকে আমরা শিশু শিক্ষা কেন্দ্র করেছি, শিশু পরিচর্যা কেন্দ্র, বেবি সিটিং, অথবা একেবারে প্রাথমিক শিক্ষার আগের যে শিক্ষা কেজি 1 কেজি 2, এই দায়িত্বকে সমাজকে নিতে হবে না? কারণ শিশুর জীবন যখন মাতৃগর্ভে শুরু হয়, শিশু যখন শুরুর থেকেই পরিবারে শিক্ষিত হয়, শিশু তো একই সাথে যুগপৎ জাতীয় সম্পদ। এখন প্রাথমিক শিক্ষার কথায় আসি। প্রাথমিক শিক্ষা কোনো কোনো দেশে 6 বছর, কোনো কোনো দেশে 5 বছর। আমাদের দেশে কেন 5 বছর হয়েছে আজকে সে মীমাংসা করছি না, কিন্তু মাধ্যমিক শিক্ষা 6 বছর, প্রাথমিক শিক্ষা 6 বছর, এইভাবে 12 বছর শিক্ষা হয়। আমরা এটাকে 5 বছর 2 বছর এভাবে করেছি। এটা খুব বড় প্রশ্ন নয়, কিন্তু 12 বছরের শিক্ষা যতক্ষণ পর্যন্ত আপনি সবার জন্য অ্যাভেলেবল না করছেন, ততক্ষণ কিন্তু আপনি ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা করছেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কাউকে যদি বাদ দেন, কিসের ভিত্তিতে বাদ দিচ্ছেন? এখন বাদ দিচ্ছি আমরা দারিদ্র্যের ভিত্তিতে। আরেকটা বাদ দেওয়ার পদ্ধতি আছে মেধার ভিত্তিতে। এই মেধা নির্ণয়ের পদ্ধতিটি নিরপেক্ষ নয়, কারণ মেধা নির্ভর করে প্রাপ্ত সুযোগ সুবিধার পর, এবং অনেক সময় পারিবারিক পরিবেশের কারণে কোনো কোনো শিশু লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলে। সেটাও তো সমাজের দায়িত্ব, কারণ শিশু তো শেষ বিচারে সমাজের সম্পদ, প্রথম বিচারে পরিবারের সম্পদ হলেও। এই জন্য বললি এই 2 পর্যায়ে আলোচনার ক্ষেত্রে আমরা কী করবো। তাহলে এখন আমাদের দেশে একটা কথা এসেছিল, আপনারা জানেন, বিতর্ক তৈরি হয়েছিল, সৃজনশীল পদ্ধতি। এই কী বস্তু? আমাদের জিনিসটা বুঝতে হবে শিশু কেমন করে শেখে। এই বিষয়ে সকলে আমরা একমত হব না। একমত হলে তার আলোচনার দরকার নেই। আলোচনার দরকার হয় যখন আমরা দ্বিমত করতে পারি। আমার মতে প্রথম হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে শেখাতে হবে মা বাপ অথবা শিক্ষকরা যা শেখান শিশু তাই শিখবে। এটা ইংরেজিতে বলে ডিনামিক কনফর্মিজম। শিশু শিখবে, যেমন আমরা যখন ছোট বয়সে নামাতা মুখস্থ করি, প্রথমে মনে হচ্ছে এই নামাতার দরকার কি বাচ্চার, কিন্তু বাচ্চাকে শেখাতে হয় কী করে পরিশ্রম করতে হয়। লেখাপড়াতে আমরা আনন্দের কথা বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় বলছেন শিক্ষা আনন্দদায়ক করতে হবে, কিন্তু শিক্ষা তো পরিশ্রমের কাজ। শিখতে হবে, শিশুকে পরিশ্রমের অভ্যাস শেখাতে হবে। তোমাকে টেবিলে 2 ঘন্টা বসে থাকতে হবে। এটা প্রথম দিকে শিশুর জন্য পীড়াদায়ক হলেও একসময় তার যখন অভ্যাস হয়, যখন সে আরবি ব্যাকরণ যারা পড়েন, ফালা ফালা ফালু ফাল ফালতা ফাল না, তখন এটা প্রথমে অর্থহীন মনে হয়, কিন্তু পরে যখন একটা আরবি পড়তে যান, এটা কী যে কাজে লাগে।
গ্রামার আমা আমা আমাত এরকম বলে লেটিনে, এইরকম শিখতে হয়। এই জন্য আমি এটার নাম বলছি, এটার নাম হচ্ছে অ্যাক্টিভ স্কুল, মানে নিজেরা করি স্কুল, শিশুরা করে করে শেখে, লার্নিং বাই ডুইং। অ্যাক্টিভ স্কুল বলা যায় ইংরেজিতে। বাংলায় যদি আপনি সংস্কৃত পছন্দ করেন বলেন সক্রিয় বিদ্যালয়, কিন্তু আমি ওটা বলতে চাই না, এটা হলো নিজেরা করি বিদ্যালয়, বাচ্চারা করে শেখে। এরপরে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক প্রতিভার বিকাশ হয় যখন সে সপ্তম শ্রেণী থেকে উপরের দিকে যায়। আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি আগেও, আমাদের ক্যাডেট কলেজগুলি সপ্তম শ্রেণী থেকে শুরু করে কেন? কেউ কিন্তু মাথায় হাত দিয়ে চিন্তা করেন নাই। সমস্ত হাই স্কুল ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে, ক্যাডেট কলেজ কেন সপ্তম শ্রেণী থেকে শুরু করে? কারণ ইউরোপের বিদ্যালয়গুলি তাই করে, অন্য দেশের বিদ্যালয়গুলি তাই করে, এমনকি ভিয়েতনামেও তাই করে, জাপানেও তাই করে। এইটা হচ্ছে প্রকৃত মাধ্যমিক বিদ্যালয়। ফরাসি দেশে এগুলোকে লিসে বলে। এইগুলিতে শিশুর প্রতিভার বিকাশ হতে থাকে এবং তারা তখন নিজেরা কবিতা লেখা, ছবি আঁকা, এগুলিকে নিজের একটা স্টাইল দিতে শুরু করে, যেটার নাম দেওয়া যায় ক্রিয়েটিভ স্কুল। শিশু তখন শুধুমাত্র মাস্টারের গাইডেন্সে চলে না, তাকে তো বলে তুমি ওইটা পড়ো বলে সে নিজে পড়তে পারে। আপনি বলেন যে এটাকে সম্ভব না, আমাদের সম্ভব নয় কি জন্য? আমাদের স্কুল লাইব্রেরিতে 2 আলমারি বই থাকে না। আপনি তো শিশুর বিদ্যালয় দেবেন, তাকে প্রত্যেকে পড়ার টেবিল দিতে হবে, প্রত্যেকে লাইব্রেরিতে যাই বই খুঁজে বের করে সেটার থেকে বুক রিভিউ করতে পারে। আপনি মনে করতে পারে না? শুধু গণিতের কথাই ধরেন, আমাদের দেশে আপনি ম্যাট্রিকুলেশন পাস করার পর যখন এইচএসসিতে যান, তখন যে গণিত আপনি পড়েন, আপনি এখন দেখেন রাশিয়াতে ক্লাস 7 সেই গণিত পড়ায়, কোঅর্ডিনেট জিওমেট্রি, দেখাতে জ্যামিতি। এটা নির্ভর করে শিক্ষকতার কৌশলের উপর। মানব শিশুর শেখার ক্ষমতা অসীম, আমরা শিশুদেরকে আন্ডার এস্টিমেট করি। সেই জন্য আমি বলবো শিক্ষাকে যদি 2 ভাগে ভাগ করি, প্রথম ভাগ যদি অ্যাক্টিভ স্কুল হয়, দ্বিতীয় ভাগটা হচ্ছে ক্রিয়েটিভ স্কুল। প্রথম দিকে অ্যাক্টিভ স্কুলে যত সুন্দর করে তাকে ভাষা শেখাবেন, ভাষা অনেক সময় মানে মুখস্থ করে শেখে। যেমন আমরা কেউ প্রমিত ভাষা বাড়িতে বলি না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইংলিশ যেমন লোকে শেখে, আমরাও একটা স্ট্যান্ডার্ড বাংলা শিখি। আমি রাজশাহীর উচ্চারণে কথা বলি না, সিলেটের উচ্চারণে কথা বলি না, আমরা একটা মিশ্র উচ্চারণে কথা বলি। এটা স্কুলে শিখতে হয়। এইভাবে শিক্ষার কারিকুলামের ক্ষেত্রে যদি আমরা প্রথমে অ্যাক্টিভ স্কুল করি এবং সেই স্কুলে যদি সকল শিশুর প্রবেশাধিকার দেই, তাতে পরিসংখ্যানের নিয়মেই, আপনার স্যাম্পলিংয়ের নিয়মেই আমি ভালো পণ্ডিত, ভালো বিজ্ঞানী, ভালো শিল্পী পাবো। তারপরে ক্রিয়েটিভ স্কুলের কথা কেন আমি বলছি, সেখানে বোঝা যায়, শিক্ষকরা বুঝবেন কোন শিশুর প্রতিভা কোন দিকে যাচ্ছে, ধাবিত হচ্ছে। একদিন নয়, বছরের পর বছর যখন আপনি শিশুর সাথে কাজ করবেন, অবজার্ভ করবেন, বলছি এই শিশুটা পেইন্টার হলেই ভালো হবে, এই শিশুটা হয়তো তার উপন্যাস বা কবিতা লেখার ক্ষমতা আছে। আমরা তো সবকে হরে ধরে সবাইকে ডাক্তার বানাতে চাই, কিন্তু যে ডাক্তার হতে চায় না তাকে জোর করতে ডাক্তার বানানো যাবে না। দেশে ডাক্তারের প্রয়োজন কত এবং কত শিশু ডাক্তার হতে চায়, তার মধ্যে একটা মিল আপনি সবসময় পাবেন না। যত ডাক্তার চাই দেশের, তার চেয়ে বেশি ছেলে মেয়ে ডাক্তার হতে চাইবে, তখন তাকে আপনি কোথায় নিয়ে যাবেন? এই সমস্ত জিনিস হচ্ছে শিক্ষা পরিকল্পনার অপরিহার্য অংশ, সেগুলো আমাদের করতে হবে। আমি যেন শিক্ষা যদি আমরা সত্যি মৌলিক করতে চাই, আমাদের অধিকার যদি আমরা বাড়াতে চাই, তাহলে এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। স্কুলের শিক্ষাকে আনন্দদায়ক করা এবং তাকে ফলপ্রসূ করা। সর্বশেষ পর্যায়ে বলবো, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার, বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে আমরা যে সীমাবদ্ধতা আরোপ করেছি, যেই কারণে আমাদের যত ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে চায়, সকলের মধ্যে সবাই তো ডিগ্রির জন্য আসে, ডিগ্রির জন্য নয়, মানুষ আনন্দের জন্য তো বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর আমি যদি চাষবাস করতে চাই নিজের ক্ষেত্রে, সেই স্বাধীনতা তো আমার থাকা উচিত, কিন্তু সমাজ তো আমাকে সেই অধিকার দিচ্ছে না, শুধু একটি কারণে, আমাদের সিট নাই। আমাদের 3000 সিট আছে। আমি ভারতীয় উদাহরণ দেবো, 5,500 সিটের জন্য সেখানে 3 লক্ষ ছেলে গড়ে পরীক্ষা দেয়। আমাদের দেশে একই চিত্র। তো এইটার সমাধান কি? প্রত্যেকেরই প্রতিভা অনুসারে কাজ করতে পারা উচিত, কিন্তু প্রতিভা অনুসারে কাজ করতে পারবে কি না এটা ঠিক করার দায়িত্ব কিন্তু স্কুল শিক্ষকের। এই জন্য আমি বললাম, আমরা যদি একটা জাতীয় শিক্ষানীতি করতে চাই যেটা গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিক মানে হচ্ছে সকলের সেখানে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? এখন আমরা বুঝি গণতন্ত্র মানে ভোট দেওয়া, এবং সেই গণতন্ত্রের অভাবে কি হয় আপনারা দেখলেন, কিন্তু সেইটাও পুরোপুরি গণতন্ত্র নয়। মানে 5 বছর পর পর ভোট দিয়ে শাসক নির্বাচন করার অধিকারকে যদি গণতন্ত্র মনে করি, তাহলে গণতন্ত্র অন্তত ভারতে আছে মনে করতে পারেন আপনি, কিন্তু আমি তো ভারতে কোনো গণতন্ত্র দেখি না। যদি মানুষের অধিকারের দিক থেকে বলেন, এখনও ভারতে 30 কোটি লোক না খেয়ে তাকে কী করে? সরকারি হিসাব অনুসারে বলছে, এটা আমার বানোয়ার তথ্য নয়, সে কারণে নিরক্ষরতার হার বাংলাদেশের মতোই, খানিকটা বেশি হতে পারে। এর কারণটা কি?
নানা প্রকারের বৈষম্য। একটু শ্রেণী বৈষম্য তো আছে ধন দৌলতের, তার সাথে ভারতে অতিরিক্ত বৈষম্য আছে, কাস্টের বৈষম্য আছে, ট্রাইবের বৈষম্য আছে, সেখানে নানা ধরনের উৎপাত আছে। ভারতের আরেকটা প্রতিক্রিয়াশীল দিকের কথা না বললে বোধহয় সব কথা বলা হবে না, সেটা হচ্ছে উড়িষ্যা, গুজরাট, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এই ঝাড়খণ্ড ছত্তিশগড় আগে বিহারের অংশ ছিল, সেখানে বহু লোক আছে যাদেরকে ট্রাইবাল বলা হয়। তাদেরকে বলা হয়েছে তোমরা কিন্তু, তোমাদের পূর্বপুরুষ কিন্তু আসলে হিন্দু ছিল, মুসলিম শাসন আসার পর তোমাদেরকে এই ট্রাইবে পরিণত করা হয়েছে, অধিকার বঞ্চিত করে। সেই জন্য ভারতে যত রক্তক্ষয়ী দাঙ্গা বয়ে গেছে এগুলিতে এদেরকে ব্যবহার করা হয়েছে। এই ভুল, এটা হলো হিন্দুত্বয়া বলে এই থিওরিকে। তোমরা আদিতে আসলে হিন্দু ছিলা, তোমরা এখন ডিজেনারেটেড হইয়া শেডিউল ট্রাইব হয়েছ, আদিবাসী হয়েছ। এটা অনেক মানুষ বিশ্বাস করে এবং তারা রক্তক্ষয়ী দাঙ্গায় অংশগ্রহণ করছে। অর্থাৎ ধর্ম দিয়ে মানুষকে উত্তেজিত করা যে সমস্ত উপাদান, তার মধ্যে একটা উপাদান হচ্ছে মানুষের চিন্তাহীনতা, এক শব্দে বলে অশিক্ষা। সেই জন্য আমাদের দেশেও গণতন্ত্রহীনতার একটা বড় কারণ হচ্ছে মানুষকে অতি সহজেই বুঝিয়ে দেওয়া যায়, যেদিকে নিয়ে যেতে চান সেদিকে নিয়ে যেতে পারেন। যেমন বলে কি, বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরে আসি এখন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রশ্নটা শিক্ষার সাথে জড়িত। বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কী করে চলবে, যেগুলো একাডেমিক ইনস্টিটিউশনের নিয়ম কানুন কীভাবে হবে, সেইভাবে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা না বললে কে বলবে? কারণ তারাই যেটা বেশি বোঝে। এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে ছাত্র রাজনীতি বলে। আবার ন্যাশনাল ইন্টারেস্ট করবে, জাতীয় স্বার্থ হিসেবে তাদেরকে জিন্দাবাদ দেওয়ার জন্য 24 ঘন্টা উৎসাহিত করা হচ্ছে। এখন আমরা একটা ডিলেমায় পড়েছি, এই ছাত্রদলকে নিষিদ্ধ করব না ওই ছাত্রদলকে নিষিদ্ধ করব। সমস্যাটা নিষিদ্ধ করার নয়, সমস্যাটা হচ্ছে ছাত্রদলের ফাংশন কি, এটা নির্ধারণ করার। একাডেমিক ইনস্টিটিউশন কীভাবে চলবে সেটা নির্ধারণের শ্রেষ্ঠ অধিকার শিক্ষকদের। আমি এখন শেষের দিকে আসছি, 2 মিনিট সময়ে বলি যে বিশ্ববিদ্যালয়ের অটোনমির যে আদি ধারণা, অটো মানে নিজে নিজে, নমোস মানে হচ্ছে আইন, নিজের আইন নিজে রচনা করবে। এটাকে আমরা বাংলায় একটা ভুল অনুবাদ, আংশিক অনুবাদ করেছি স্বায়ত্ত শাসন। ইউ মেক ইউর ওন ল, এটা হচ্ছে অটোনমি। যেমন আপনার ঘরের আইন, এটার নাম হচ্ছে ঐকোনমি, যেখান থেকে ইকোনমিক্স তারা তৈরি হয়েছে। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের আইন তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তৈরি করবেন। বিশ্ববিদ্যালয় কী জিনিস? বিশ্ববিদ্যালয়ের 3টা উপাদান, এক হচ্ছে ছাত্র, আর হচ্ছে শিক্ষক, আর মাঝখানে সমাজ। রাষ্ট্র না হলে তো আমার বিশ্ববিদ্যালয় হবে না। সমাজ যদি অর্থ না দেয়, অথবা আমাদের পরিবারের প্রধানেরা যদি আমার সন্তানকে না পাঠায়, তাহলে তো হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র আমাকে বুঝতে হবে, শিক্ষাদানের প্রতিষ্ঠান, গবেষণার প্রতিষ্ঠান, যেটাই বলেন না কেন, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, এর কেন্দ্র হচ্ছে শিক্ষকেরা। কিন্তু বর্তমানে শিক্ষার স্বায়ত্তশাসনের নামে ক্রমশ এটা রাষ্ট্রের হাতেই ক্ষমতা একচেটিয়া চলে গেছে। রাষ্ট্র যখন টাকা দেয়, আপনারা দেখেন আমাদের বাসগুলিতে লেখা থাকে প্রধানমন্ত্রী অমুকের উপহার। এখন প্রধান উপদেষ্টার উপহারও লিখতেছে কিন্তু দেখেন, কিন্তু এইটা লেখাটা তো আনএথিক্যাল, কারণ টাকাটা তো ওনাদের পরিবার থেকে দিচ্ছেন না, অথবা প্রধানমন্ত্রীর দান তহবিল থেকে, ত্রাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে না, এটা রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হচ্ছে। কাজে সেখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা অনৈতিক, সেটা কিন্তু আমরা করছি। এই কথাটা যদি আমরা বলি তুমি তো রাজনীতি করছো, কোনটা নৈতিক কোনটা অনৈতিক এইটা বলবার অধিকার শুধু নয়, কর্তব্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। এই ধরনের কর্তব্যরত ছাত্ররা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছি, এরা তো অ্যাডাল্ট, সাবালক। কাজে যারা বালেগ হয়েছে তারা নিজেদের ব্যাপার নিজেরা বুঝবে না। কাজে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু বন্ধের যারা স্বপ্ন দেখছেন, তারা কিন্তু অলিক স্বপ্ন দেখছেন। যেটা বন্ধ করতে হবে এগুলো জাতীয় স্বার্থের নামে যেন কেউ নিপীড়ন করতে না পারে। এখন আপনি বলছেন যে এইটা আমি দানার থেকে খোসা কী করে আলাদা করব, কাজটা সহজ নয় এবং বলা সহজ, কঠিন কাজ। কঠিন বলে পৃথিবীতে যে কাজ কঠিন সেইটাই তো শুধু করতে হয়, সহজ কাজ করার জন্য তো আপনাকে বসে থাকতে নেই। তো আমার মূল বক্তব্য হলো, শিক্ষা যদি আপনি সার্বজনীন করতে না পারেন গোড়ায়, এবং শিক্ষার মান যদি বিশ্ববিদ্যালয়ের আগেই না পারেন, বিশ্ববিদ্যালয়ে আপনি ভালো ছাত্রছাত্রী পাবেন না। আপনি পাবেন কতগুলো চাকুরির সন্ধানী, বেকার, অর্ধ বেকার, ভবিষ্যৎ বেকার যুবক যুবতী। সেটা যেন আমাদের না হয়। আমি ব্যক্তিগতভাবে গুরুত্ব দিতে চাই প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার উপর, বুনিয়াদী শিক্ষা যেটা বলে 12 বছরের শিক্ষার উপর। সেইটার উপর গুরুত্ব দিলে আমরা যে উপাদান সেখান থেকে পাবো সেটা অনেক বেশি গণতান্ত্রিক হবে, অনেক বেশি ন্যায়সঙ্গত হবে। এই ন্যায়সঙ্গত কথাটা আমি ঠিক অনুবাদ করতে পারি নাই, ইংরেজি যেটা বলে ইকুইটেবল নয়, ইগালিটারিয়ান যেটাই বলেন। আমি ডেইলি স্টার পত্রিকা আমার কাছে একটা প্রবন্ধ চেয়েছিল গত 5ই অক্টোবর,
শেখ হাসিনার পতনের 2 মাস পূর্তি উপলক্ষে সেখানে ক্ষুদ্র একটা নিবন্ধ আমি লিখেছিলাম। এটার নাম ছিল কি, লিনিয়ামেন্টস অর আউটলাইন্স অফ অ্যান ইগালিটারিয়ান অর ইকুইটেবল অ্যান্ড ডেমোক্রেটিক ন্যাশনাল এডুকেশন পলিসি। আমি সেটারই কিছু সারমর্ম আপনাদের আজকে বললাম। নিশ্চয়ই আরও বহু কথা আছে যেটা অল্প সময়ের পক্ষে আমার পক্ষে বলা সম্ভব হয় না বা আমি জানি না। আপনারা যদি আলোচনার সূত্রপাত করেন তাহলে বোধহয় এই বক্তৃতা খুব একটা ব্যর্থ হবে না। মাননীয় উপাচার্য, আপনি অনুমতি দিলে আমি এখন শেষ করতে চাই। ধন্যবাদ।